শুরুতেই আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে চীন, রাশিয়া ও ইরান। এরপরে জানাবো হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। এদিকে সিরিয়ায় যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। এরপরে থাকছে ট্রাম্পের হুমকির জবাব দিলেন পুতিন। ডলার 4 বছর আগের অবস্থানে নেই, ডলারের প্রভাব কমতে শুরু করেছে। এবার ভারতকে হতাশ করল নেপাল। এবং সর্বশেষ রয়েছে হামলা সত্ত্বেও ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি বহাল, জানাচ্ছেন ব্লিংকেন। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিং এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতি অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, তাই প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতা পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতাগুলো অনুসরণে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। এদিকে ঝাং গুওকিং তার সফরকালীন ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি শি জিনপিং এর আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান। তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। চীনা উপপ্রধানমন্ত্রী বলেন, তার সফরের লক্ষ্য হল শি জিনপিং এবং পেজেশকিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা। ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার। ঝাং গুওকিং উল্লেখ করে বলেন, চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি, যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফা নীতি বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দী থাকা 100 ইসরায়েলির মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে গত অক্টোবর মাসে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি। এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন। এসব ইস্যুতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে। সেখান থেকে পূর্ণমাত্রায় সুবিধা গ্রহণের জন্য ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, এরই ধারাবাহিকতায় ইসরায়েল নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা রেখেছিল, নতুন চুক্তিটিকে তারই অবিকল বলা যেতে পারে। তবে সেখানে চুক্তির প্রথম থেকেই পর্যায়টি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। ইসরায়েল একটি সূত্র বলছে, মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা মনে করছেন যে হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে পারে, যদিও তাতে তাদের দাবির আংশিক প্রতিফলিত হয়। সিরিয়ায় যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় 2000 বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এই অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এই হামলায় 120 জন বিদ্রোহী নিহত হন। এছাড়া হামার উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরির আল শাম এসটিএস গোষ্ঠীর 300 বিদ্রোহী নিহত হয়। সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের 25টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে। ইদলিব শহরে বিদ্রোহীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইদলিবে সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইদলিবের হাসপাতালগুলো আহত বিদ্রোহীদের ভিড়ে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থক গণমাধ্যমগুলো হামায় তাদের প্রবেশ
সমাবেশ নিয়ে প্রচারণা চালাচ্ছে, তবে সিরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে হামাস সম্পূর্ণ নিরাপদ এবং সশস্ত্র বাহিনী শহরটির চারপাশে অবস্থান করছে। চলমান এই যৌথ অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া ও রাশিয়ার ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ট্রাম্পের হুমকির জবাব দিলেন পুতিন, ডলার 4 বছর আগের অবস্থানে নেই। রাশিয়ার নেতৃত্বাধীন উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্সের বিরুদ্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন 4 বছর আগের তুলনায় ডলার এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেছিলেন ব্রিক্সভুক্ত দেশগুলো তাদের লেনদেন থেকে ডলার বাদ দিলে এসব দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেওয়া হবে না। তিনি বলেন ডলার বাদ দিলে ব্রিক্সভুক্ত দেশগুলোর যে কোনো পণ্যকে আমেরিকার বাজারে প্রবেশ করতে 100% ট্যাক্স দিতে হবে। এর জবাবে প্রেসিডেন্ট পুতিন গতকাল মস্কোয় বলেন ট্রাম্প 4 বছর হল আমেরিকার ক্ষমতায় নেই। বিগত 4 বছরে দেশের ভেতরে ও বাইরে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। রুশ প্রেসিডেন্ট দাবি করেন বিশ্ব বাণিজ্যে আমেরিকার অংশগ্রহণ কমতে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে ডলারের প্রভাব কমতে শুরু করেছে। পুতিন বলেন কাজেই একসময় যে ডলারকে আন্তর্জাতিক অঙ্গনের চাপ সৃষ্টির হাতের হিসেবে ব্যবহার করা হতো তার পরিবর্তে এখন আরও অনেক মুদ্রা আন্তর্জাতিক বাজারে আসতে শুরু করেছে। উদীয়মান অর্থনীতির দেশ রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে 2006 সালে ব্রিক্স গঠিত হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত সহ আরও 10টি দেশ ব্রিক্সে যোগ দেয়। বিশ্বব্যাপী মার্কিন মুদ্রা ডলারের প্রভাব খর্ব করতে, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব থেকে দেশগুলোকে রক্ষা করতে রাশিয়ার উদ্যোগে ব্রিক্সের সকল লেনদেন থেকে ডলারই বিদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভারতকে হতাশ করল নেপাল। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। পাকিস্তান তো চিরশত্রু, এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লি সম্পর্ক নষ্ট হয়েছে আগেই। সর্বশেষ অজনপ্রিয় হাসিনাকে নিয়ে বাংলাদেশকে 1.5 দশক ধরে কবজা করে রেখেছিল দেশটি, কিন্তু গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর এক প্রকার উন্মাদ হয়েছে নয়াদিল্লি। একের পর এক বাংলাদেশি বিরোধী কর্মকাণ্ডে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত ও দেশটির গণমাধ্যম। এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে তখন ভারতকে আবারও হতাশ করল নেপাল। গতকাল এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারের পথ সুগম করেছে। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ হওয়ার জন্য কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়ার 7 বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল। এতে বলা হয়েছে নেপালি প্রধানমন্ত্রী KP শর্মা ওলি সোমবার থেকে বেইজিংয়ে 4 দিনের সফরে রয়েছেন। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ঐতিহ্য ভেঙে তিনি প্রথম সফরের জন্য নয়াদিল্লিকে না বেছে শিনজিংয়ের সাথে ঘনিষ্ঠতা এবং চুক্তি চূড়ান্ত করতে চীনকে অগ্রাধিকার দিয়েছেন। হামলা সত্ত্বেও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি বহাল, বলছেন ব্লিংকেন। গতকাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর ভঙ্গুর যুদ্ধবিরতি জারি আছে, তবে যুদ্ধরত পক্ষগুলো সাম্প্রতিক দিনগুলোতে পর্যায়ক্রমে একে অপরকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ব্রাসেলসের নেটোর বৈঠকের অবকাশে ব্লিংকেন সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং আমরা কথিত লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ দেখা দেওয়ার সময় যে প্রক্রিয়াটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ব্যবহার করছি।